শিক্ষক থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি, প্রধানমন্ত্রী বিরোধী দল সহ বিভিন্ন মহলের অভিনন্দন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী, দেশ ও দলের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবেন প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরের অপেক্ষায় নয়াদিল্লি, জানালেন দীনেশ ত্রিবেদী। কলকাতায় অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশের মৃত্যুতে শোক প্রকাশ। এবং সব পোশাক কারখানার ছাদে সোলার বসিয়ে 1768 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব, বলছে সিপিডি। প্রয়োজন $188 মিলিয়ন বিনিয়োগ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন ও গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার সন্ধ্যায় জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 সালের 27 নম্বর আইন এর 11 ধারা অনুসারে তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। পরে তাকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করে ইসি। এর আগে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 35 বছর পর এই পদে সরাসরি ভোটাভুটি হয়। এতে মির্জা ফখরুল পান 255 ভোট, আর 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পান 88 ভোট। বিকেলে ফল ঘোষণা করেন সিএসি এএমএম নাসির উদ্দিন। নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ দেশি বিদেশি বিভিন্ন মহল। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের 23তম রাষ্ট্রপতি হলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে সরকারি ভোটের পর বৃহস্পতিবার বিকেলে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। দীর্ঘ 35 বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে মোট ভোটার ছিলেন 349 জন। শুরুতেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকার। এরপর বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলাফলে দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, আর 11 দলীয় ঐক্যর প্রার্থী কর্নেল অলি আহমদ পেয়েছেন 88 ভোট। ভোট দেননি 6 জন সংসদ সদস্য। বৈধ ব্যালট পেপারের সংখ্যা 343, মানে 343, অল আর ভ্যালিড। রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা এবং সিইসি নাসির উদ্দিন বলেন, ভোট সুষ্ঠু হয়েছে, এক্ষেত্রে কারোরই অভিযোগ নেই। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট। ফলাফলের পরে সরকারি বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। ছাত্র রাজনীতি দিয়ে পথ চলা শুরুর পর শিক্ষকতা, সরকারি চাকরি, স্থানীয় জাতীয় রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের বাসিন্দা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমানে স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। শপথ পরিচালনা সংক্রান্ত সাংবিধানিক বিধান এবং প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট মতামতের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়েছিল। যাচাই বাছাই শেষে এমন মতামত দিয়ে আইন মন্ত্রণালয় জানায়, বর্তমানে স্পিকারের দায়িত্বে থাকা ব্যক্তি রাষ্ট্রপতির শপথ পড়ানোর জন্য যথাযথ কর্তৃপক্ষ। বর্তমান স্পিকার হাফিজউদ্দিন আহমদ সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন 11 দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। দলমতের ঊর্ধ্বে থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, এই নির্বাচনে গণতন্ত্র নিয়ন্ত্রিত কোনো সংসদ সদস্য দলের বাইরে ভোট দিতে পারবে না। সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করা না হলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না বলেও জানান অলি আহমদ। জানান, বিএনপি বলেছিল ক্ষমতায় আসলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ তুলে দেয়া হবে, কিন্তু তারা সেটা করেননি। মির্জা ফখরুল ইসলাম সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একসাথে অনেকদিন কাজ করেছি। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু ভালো জিনিস আশা করি। সকল জিনিসের ঊর্ধ্বে উঠে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন, এটাই প্রত্যাশা। জনগণ যেটা আশা করছে তার একজন রাষ্ট্রপতির কাছ থেকে, তার কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশার প্রতিফলন করবে। রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা এই রাজনীতিক সরকারি চাকরি, স্থানীয় ও জাতীয় রাজনীতির নানা ধাপ পেরিয়ে হয়েছেন বিএনপির মহাসচিব, সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালনের পর এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার অভিভাবক। ঠাকুরগাঁও থেকে বঙ্গভবন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দীর্ঘ পথচলার খবর জানাচ্ছেন মফিউর রহমান। ছাত্র রাজনীতি দিয়ে পথ চলা শুরু, এরপর শিক্ষকতা, সরকারি চাকরি, স্থানীয় ও জাতীয় রাজনীতি। দীর্ঘ এই পথ পেরিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৪৮ সালের ২৬শে জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম তার। রাজনৈতিক পরিবারেই বেড়ে ওঠা। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী ও রাজনীতিবিদ। চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন জাতীয় সংসদের স্পিকার ও সরকারের মন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ছাত্র থাকতেই রাজনীতির সঙ্গে যুক্ত হন মির্জা ফখরুল। ৬০-এর দশকের শেষ দিকে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ১৯৬৯-এর গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নেতৃত্বেও ছিলেন ফখরুল। ১৯৭২ সালে ঢাকা কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু। পরবর্তীতে সরকারি চাকরিতে যোগ দিয়ে প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পরে ফিরে আসেন সক্রিয় রাজনীতিতে। সরকারে আসছেন দিকে কাগজ গরম দেখাবেন, কারোর কাছ থেকে টাকা নিয়ে নেবেন জোর করে, এই কাজগুলো কেউ না করে। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মির্জা ফখরুল। এর মধ্য দিয়েই বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়া। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পান তিনি। স্থানীয় রাজনীতি থেকে ধীরে ধীরে উঠে আসেন জাতীয় রাজনীতির কেন্দ্রীয় মঞ্চে। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফখরুল। বিএনপি সরকারের সময় কৃষি প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান তিনি। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপির মহাসচিব নির্বাচিত হন। এরপর প্রায় এক দশক দলের অন্যতম প্রধানমুখ হিসেবে রাজপথের আন্দোলনে ভূমিকা রাখেন এই ত্যাগী নেতা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, আসুন আমরা সেই চেষ্টাটা করি। বিরোধী রাজনীতির কারণে একাধিকবার মামলা, গ্রেপ্তার ও কারাবাসী হন মির্জা ফখরুল। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে আবারও সংসদে ফেরেন তিনি। দায়িত্ব নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। আর এবার রাজনীতির সে দীর্ঘ পথ চলার নতুন ঠিকানা বঙ্গভবন। ঠাকুরগাঁও থেকে বঙ্গভবন। দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন অধ্যায় এখন মহামান্য রাষ্ট্রপতি হিসেবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। শপথ নিয়ে রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে গণতন্ত্রের জন্য কাজ করবেন বলে আশা জানিয়েছেন জামাতে ইসলামী নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা হিসেবে দেখছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন শেষে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। মফিউর রহমানের আরও একটি রিপোর্ট। জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এই সময় নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে ডাক্তার তাহের আশা প্রকাশ করেন, শপথ নিয়ে রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে দেশ ও গণতন্ত্রের জন্য কাজ করবেন।
একই সঙ্গে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এই অনুচ্ছেদের কারণে দলীয় এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারেননি। আমাদের প্রার্থী পরাজিত হয়েছেন, কম ভোট পেয়েছেন অপেক্ষাকৃত। আর জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আমরা ওনাকে অভিনন্দন জানাই। ৭০ অনুচ্ছেদ অ্যামেন্ডমেন্ট হয়নি এবং সে কারণেই যারা ভিন্নমত পোষণ করে তাদেরকে ভোট দেওয়ার সেই সুযোগটা আমরা দিতে পারিনি। আর নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। পরাজিত প্রার্থীর শুভেচ্ছা জানানো সহ নির্বাচন ঘিরে রাজনৈতিক সৌজন্যের সংস্কৃতি ফিরিয়ে আনতে চায় সরকার। যিনি নির্বাচনে বিজয়ী হয়নি ডক্টর অলি আহমদ সাহেব, তিনিও আমাদের বিজয়ী প্রার্থীকে কংগ্রেচুলেট করেছেন। এই কালচারটা বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছিল এবং হারিয়ে দিতে বসেছিল। সেই কালচারটা আবার পুনরায় ফিরে আসতে শুরু করেছে। আলোচনায় এসেছে দলীয় এমপিদের ভোটের স্বাধীনতা ও সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়। তিনি বলেন, সংবিধান সংস্কার হলে আগামী নির্বাচন ৭০ অনুচ্ছেদ ছাড়াই হতে পারে। এই নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর হয়েছে, সেজন্য আমরা হয়তো অনেক কিছু করতে পারি না। আমরা বিশ্বাস করি সরকার এবং বিরোধী দল সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন যাতে ক্রেডিবল ইলেকশন হয় এবং ৭০ অনুচ্ছেদ না থাকে তার কার্যক্রম কিন্তু আমরা এই সরকার এবং বিরোধী দল সবাই মিলে ইনশাআল্লাহ করব। আগামী জাতীয় নির্বাচনে কি বদলে যাবে দলীয় এমপিদের ভোটের বাধ্যবাধকতা? এখন সেই প্রশ্নই সবার সামনে। আজকে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে নির্বাচনটা হয়েছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই বিএনপির দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে এই দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। এতে বলা হয়, এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত 15 আগস্ট রুহুল কবির রিজভী সহ 4 নেতাকে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়। এর 5 দিনের মাথায় রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। 2016 সালে 6ষ্ঠ জাতীয় কাউন্সিলের রুহুল কবির রিজভীকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত করা হয়েছিল। তিনি দেশ ও দলের কল্যাণে আরও নিবেদিত হয়ে কাজ করবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাকাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রী তার নিজ কার্যালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এই বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে ভারতে কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে 7 জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। আর স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে নয়াদিল্লি অপেক্ষা করছে বলে ভারতীয় হাইকমিশনার তাকে জানিয়েছেন। এটা খুব দুঃখের কথা, আর ওইখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। আমরা ওনাকে দাওয়াত দিই, আর এক্সপেক্টিং হিজ অ্যারাইভাল দেয়ার, এটুকুই বলেছি। রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস ও মাদক চোরাচালান সহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এই সময় অর্থনীতির উপর রোহিঙ্গারা বড় ধরনের চাপ তৈরি করছে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। তিনি 3 সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের অংশগ্রহণকারী ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। রাজধানী ক্রাউন প্লাজার সামনে ডিএল ফিলিং স্টেশনে 1,21,00,000 টাকার ডাকাতির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান বাহিনীর মিডিয়া শাখার পরিচালক MZM ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, আসামিদের কাছ থেকে এখনো পর্যন্ত 48 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বলেন, এই ঘটনায় 3টি বাইকে মোট 9 জন ডাকাতির সঙ্গে জড়িত। এর আগে এই মামলায় 5 জনকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা 2.5 মাস আগে মতিঝিলে 17 লাখ টাকা সমমূল্যের ডলার ডাকাতির সঙ্গে জড়িত বলে জানান তিনি। পূর্বের 2টি মামলার অধিযাচনের ভিত্তিমূলে পরিকল্পনাকারী হাকিম ডাকাতকে 16 আগস্ট 2026 তারিখ দিবাগত রাত্রে গ্রেফতার করে র্যাব। তার বাসা থেকে 3টি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি, পুলিশের ব্যবহৃত 2টি হ্যান্ডকাপ এবং একটি ওয়্যারলেস সেট উদ্ধার করে র্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে
রানামাটির কাপ্তাই এলাকা থেকে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ডাকাত জলিলকে গ্রেফতার করতে সক্ষম হয়। ফেনী সোনাগাজীতে আলোচিত মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়েছে। এই নিয়ে রায়ের জন্য আসামি সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ভীষ্ণদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। অগ্রাধিকার ভিত্তিতে গঠিত বেঞ্চে চাঞ্চল্যকর এই হত্যা মামলার শুনানি শুরু হয়ে গেল ২৮ জুলাই। নুসরাত হত্যা মামলায় ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রায় দেন। রায়ে বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ ১৬ জনের মৃত্যুদণ্ড হয়। জামালপুরে মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে ৭ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫০,০০০ করে ও যাবজ্জীবন প্রাপ্তদের ২০,০০০ টাকা করে জরিমানা করা হয়। দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নিজামুদ্দিন এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সকল আসামি এবং বাদীপক্ষ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা। বাদীর পুত্র স্বপন এবং বাদীর ভাই মোহর আলীকে ওনারাই একটা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে পরবর্তীতে হত্যা করেছে। রাষ্ট্রপক্ষ আমরা 18 জন সাক্ষী উপস্থাপনা করি। এই মামলা প্রমাণিত করতে আমরা রাষ্ট্রপক্ষ সমর্থন হয়েছি বিধায় আদালত 7 জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং 7 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। কেবল রফতানিমুখী পোশাক কারখানা ও বস্ত্রকলগুলোর ছাদে সৌর প্যানেল বসিয়ে নতুন করে প্রায় ১,৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। দেশের চলমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট ও অনিশ্চয়তাকে সামনে রেখে সিপিডির এমন গবেষণাকে সরকারের নবায়নযোগ্য জ্বালানির প্রবৃদ্ধি পরিকল্পনার পথ নির্দেশক হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত এক সেমিনারে এই সমীক্ষার তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটির সমীক্ষায় বলেছে এতে $188 মিলিয়ন বিনিয়োগ প্রয়োজন হবে। পোশাক কারখানার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা শীর্ষক ও সেমিনারে সভাপতিত্ব করেন সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মুয়াজ্জেম। Particularly garment sector is approaching towards rooftop solar. So that is quite a very positive effort from the industrialist point of view towards to reduce energy pressure as well as their commitment towards decarbonization. How in garment sector could replace their old machines, inefficient machines, and thereby replacing that with the new machine, energy efficient machine, and thereby reducing the energy consumption and go for decarbonization. প্রতিবন্ধীদের জন্য কাজ করা কোনো চ্যারিটি নয়, বরং তাদের অধিকার বাস্তবায়ন করা জরুরি বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত প্রতিবন্ধী অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক স্টিয়ারিং কমিটির বৈঠকে এইসব কথা বলেন তিনি। বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যানবাহন সহ সমাজের সব ক্ষেত্রে প্রতিবন্ধীদের সর্বোচ্চ সেবা ও সুযোগ নিশ্চিত করতে কাজ করছে সরকার। চেষ্টা করছি যে প্রতিবন্ধিতাকে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকেও একটু উপরে তুলে নিয়ে এসে সামাজিক যে ট্যাবুগুলো আছে, সামাজিক অনেক ধরনের আমাদের বাইন্ডিংস আছে, বার্ডেন্স আছে, এগুলোর উপরে উঠে গিয়ে তাদেরকে শুধুমাত্র দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা কী করে যায় সে সাপোর্টটুকু দেওয়া যায়, সেই জায়গা থেকে উনি কাজ করার চেষ্টা করছেন। এবং সেক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধী শিশুদের মাঠ পর্যায়ে তাদেরকে খুঁজে বের করা, শনাক্ত করা, তাদেরকে ইনিশিয়াল একটা অ্যাসেসমেন্ট করা একটা টিম দিয়ে, সেখানে ফিজিওথেরাপিস্ট, ডাক্তার এদেরকে দিয়ে কী ধরনের প্রতিবন্ধিতা আছে সেটাকে ডিফাইন করা এবং সেই অনুযায়ী ইন্ডিভিজুয়াল একটা কেয়ার প্ল্যান করে তাদের শর্ট টার্ম যে ইমিডিয়েট মেডিকেল সার্ভিস এবং লং টার্ম যে রিহ্যাবিলিটেশনটা লাগবে সেগুলোর জন্য কাজ করা। ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের বিষয়ে জেলা পর্যায়ে সেমিনার এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত 41 জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার।
বিএনপি সরকারের 180 দিনে দেশের জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক, পদপ্রার্থী ও বর্তমান কমিটির প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল খেলার মাঠ থেকে এই শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক, পদপ্রার্থী ও বর্তমান কমিটির প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সুশৃঙ্খলভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন বলেও জানান শরীফ প্রধান শুভ। ছাত্রদলের সাধারণ পদপ্রার্থী শরীফ প্রধানের শুভর নেতৃত্বে শুভেচ্ছা মিছিলে অসংখ্য ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং তারা সরকারকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। জনগণের জন্য কাজ করছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে। হাতের কালি মোছার আগেই জনাব তারেক রহমান তিনি ফ্যামিলি কার্ড পরিবারের নারী সদস্যের জন্য তিনি ইস্যু করেছেন, তিনি কৃষক কার্ড ইস্যু করেছেন। ইতিমধ্যে আমরা জেনেছি যে 53,096টি পরিবারকে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে এবং প্রায় 20,000-এর অধিক কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানকে সহায়তাকারী যে কোনো দেশকে ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি। তেহরানকে আরও কঠোর অর্থনৈতিক চাপে ফেলতে নতুন পদক্ষেপের পথে এগুচ্ছে ওয়াশিংটন। জবাবে ট্রাম্প বাড়াবাড়ি করলে সরাসরি ইউরোপে হামলা পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরান। আরও জানাচ্ছেন রুমানা রুমা। ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার মাধ্যমে নতুন উত্তেজনা তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, তেহরানকে কোনো ধরনের সহায়তা দিলে সংশ্লিষ্ট দেশগুলোকে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। 5 মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তেহরানকে নজিরবিহীন অর্থনৈতিক চাপে ফেলার হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প বলেন, চুক্তিতে পৌঁছানোর সুযোগ থাকা সত্ত্বেও ইরান তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এর ফলে দেশটি এখন কঠোর অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিকভাবে একঘরে হওয়ার পরিস্থিতির মুখে পড়তে পারে। আর ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা দেশগুলোকেও সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেন, তেহরানকে আর্থিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সুবিধা দেয়া হলে সংশ্লিষ্ট দেশগুলোকেও পরিণতি ভোগ করতে হবে। এ সময় তেল চোরাচালান, অর্থ স্থানান্তর, নিবন্ধিত জাহাজ ব্যবহার এবং ভুয়া কোম্পানির মাধ্যমে ব্যবসার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন তিনি। এই পদক্ষেপকে অর্থনৈতিক ডি-ডে হিসেবে উল্লেখ করে মিত্র দেশগুলোর প্রতি ইরানকে বিচ্ছিন্ন করার আহ্বান জানান ট্রাম্প। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র এবার ইরানের সঙ্গে বাণিজ্য করা চীন, তুরস্ক ও ইরাকের ওপর দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা দিতে পারে। তবে চীনের ক্ষেত্রে এমন পদক্ষেপ নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ বেইজিং এরই মধ্যে মার্কিন নিষেধাজ্ঞার চাপে নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছে। জবাবে তেহরান বলছে, ট্রাম্প যুদ্ধ আরও জোরদার করলে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাবে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্র মাত্রা ছাড়িয়ে গেলে ইরান মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সীমানা পেরিয়ে যে কোনো মূল্যে আত্মরক্ষা করবে এবং ইউরোপে আঘাত হানবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। রুমানা রুমা, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনুষ্ঠিত হচ্ছে না মিরপুরে। সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিবির সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, তাড়াহুড়া করে নিম্নমানের আসর না করে বিপিএলকে একটি দীর্ঘমেয়াদী ও পেশাদার মডেলে রূপান্তর করতে চান তারা। গত 2 আসরে বোর্ডের প্রায় 40 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিখুঁত টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য বোর্ডের আরও সময় প্রয়োজন। সাময়িকভাবে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি ও হতাশার কথা স্বীকার করলেও আগামী বছর একটি সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত ফ্র্যাঞ্চাইজি লিগ ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে বিসিবি। দেশে ক্রিকেটারদের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের জন্য একটি বিশেষ ওয়ানডে টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভবিষ্যৎ তারকাদের ম্যাচ প্র্যাকটিস বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পাইপলাইনে শক্তিশালী করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
বয়সভিত্তিক ক্রিকেটের শীর্ষ 3 দল বাংলাদেশ অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19 ও অনূর্ধ্ব-23 দলকে নিয়ে আগামী 28 আগস্ট থেকে মাঠে গড়াবে ওয়ানডে ফরম্যাটের নতুন এই টুর্নামেন্ট। মিরপুরে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তরুণ ক্রিকেটাররা নিজেদের মেলে ধরার পর্যাপ্ত সুযোগ পাবেন। এই টুর্নামেন্ট থেকে উঠে আসা প্রতিভারাই আগামী দিনে জাতীয় দলে হাল ধরবেন বলে আশা করছে বিসিবি। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিক্ষক থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি, প্রধানমন্ত্রী বিরোধী দল সহ বিভিন্ন মহলের অভিনন্দন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী, দেশ ও দলের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবেন প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরের অপেক্ষায় নয়াদিল্লি, জানালেন দীনেশ ত্রিবেদী। কলকাতায় অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশের মৃত্যুতে শোক প্রকাশ। এবং সব পোশাক কারখানার ছাদে সোলার বসিয়ে 1768 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলছে সিপিডি, প্রয়োজন $188 মিলিয়ন বিনিয়োগ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।